তোমাদের বায়োলজিটা আগের দিন করাতে পারিনি, কালকে নেটের প্রচণ্ড প্রবলেম ছিল। আজকে মোটামুটি ঠিক হয়েছে। তো আগের দিন হয়েছিল ওই ক্ষুদ্রান্ত 22 ফিট, বৃহদান্ত 6 ফিট, আর ওই সিকামের উপরে বৃহদান্তর অংশে কোলন বলে। জাস্ট কীরকম দেবে তুমি বলো, প্রশ্ন কি দেবে? প্রশ্ন দেবে হচ্ছে অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে। তাহলে থাকতেই পারে যে সিকামে অবস্থান করে, বা বৃহদান্ত ক্ষুদ্রান্তের সংযোগস্থলে অবস্থান করে, বা দিয়ে দিল বৃহদান্তের উপর অংশে কি বলা হয়। তো চারটে চয়েস দিল, কোলন থাকবে। ফলে অর্থাৎ বেস করা থাকলে কোনো প্রবলেম নেই। শর্ট কোশ্চেন তো হাজার হাজার শর্ট কোশ্চেন আছে, আমি দিয়ে দেবো। ধরো এই বায়োলজিটা হয়ে যাওয়ার পর WBCS এ গত 15 বছরে যত বায়োলজির কোশ্চেন পড়েছিল সব এক জায়গায় আছে, আমি পুরো দিয়ে দেবো, পড়ে নেবে। তাহলে বেস হয়ে গেল, BCS হয়ে গেল। এরপরে কি আছে, বিভিন্ন যখন আমি সলভ করাবো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, সেখানেও বায়োলজির প্রশ্ন থাকবে। অর্থাৎ আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। আর আজকে আমি ম্যাথ দিতে পারবো না, বুঝতেই পেরেছো। আমার পায়ে তো দাঁড়াতে পারবো না। পরের উইকে অবশ্যই দিয়ে দেবো। আর রোববার যদি পারি, সানডে, আজ তো বৃহস্পতিবার, শুক্র শনি রোব আমার চেক আপ আছে। কালকে হলে 7 দিন হবে। কাল শুক্র শনিবার ধরো চেক আপ হবে। তো যদি আমি পারি, নাহলে নেক্সট উইকে বেশি করে দিয়ে দেবো। রোববার পারলে দেবো, বা সোমবার। নাহলে নেক্সট উইকে ম্যাথ বেশি করে দেওয়া থাকবে। আমি কিছু অঙ্ক করতে দিয়ে দেবো। ওই শর্ট কোশ্চেনের উপর যত অঙ্ক করতে দিয়েছি, সরি নাম্বারের উপরে, ওগুলো কিছু আমি করতে দেবো। যাই হোক, আজকে এবার শুরু করছি আর্টারি আর হচ্ছে ভেন। আর্টারি মানে হচ্ছে ধমনী, আর ভেন মানে শিরা। আর্টারি কি দেখবে, যেগুলো লাল লাল ধরনের, খুব হালকা সূক্ষ্ম দেখা যায়, শরীরের ভেতরের অংশে থাকে, সেগুলো হচ্ছে আর্টারি বা ধমনী। আর শিরাগুলো উপরে থাকে, দেখবে নীল নীল রঙের, যেগুলো দেখা যায় ওগুলো শিরা। কেন না, শিরা হচ্ছে ডিঅক্সিজেনেটেড, অর্থাৎ CO2 যুক্ত ব্লাডটা বহন করে। ডিঅক্সিজেনেটেড মানে অক্সিজেন থাকবে না, 52% থাকবে CO2, আর 48% থাকবে অক্সিজেন। ফলে রংটা নীল। আর উল্টোটা হবে আটারিতে। আটারিতে 52% O2 যুক্ত রক্ত, আর 48% CO2 যুক্ত রক্ত। আর ভেনগুলো ভেতরের দিকে থাকে। এতে তো কপাটিকা থাকে শিরাতে, ওই জন্য দেবে কেটে গেলে টপ টপ করে পড়ে। হয়নি, এখনো হবে। শিরা কেটে গেলে টপ টপ করে রক্ত পড়বে, ভয়ের কিছু নেই। এরকম কালচে কালচে রক্ত টপ টপ করে পড়ছে, ডাক্তার অবশ্যই দেখাতে হবে, রক্ত বন্ধ করতে হবে, সবই ক্ষতিকর। কিন্তু যদি ফিনকি দিয়ে পড়ছে লালচে রক্ত, ফিনকি দিয়ে, এখানে কপাটিকা নেই, পুরো ফিনকি দিয়ে পড়ে, তখন কিন্তু ধমনী। নাকের এখানে থাকে, হাতে এখানে যে সিরিয়ালে থাকে, লোক কেটে নিচ্ছে, এগুলো কিন্তু লোক মরে যাবে। কেন, অক্সিজেনটা বেরিয়ে গেলে কি হবে? সার্কুলেশন হবে না শরীরে। অক্সিজেনের মাধ্যমেই তো সব কিছু ক্যারেট হচ্ছে, খাবার, অক্সিজেন, সব কিছুই তো ওই ধমনির মাধ্যমে ক্যারেট হচ্ছে। তো যদি অক্সিজেনটাই সব বেরিয়ে যায়, তাহলে তো আমার সেলগুলোতে পৌঁছাবে না খাবারটা। সেই জন্য ধমনী কেটে যাওয়াটা খুব রিস্কি। যাই হোক, যেটা বলতে, আটারি হচ্ছে শুদ্ধ রক্ত সরবরাহ করে, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, ওটা দূষিত রক্ত সরবরাহ করে। এটা আমি আজকেই বুঝিয়ে দেবো। আর ভেনটা হচ্ছে দূষিত রক্ত সরবরাহ করে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা শুদ্ধ রক্ত বহন করে। আর ফুসফুসীয় ধমনী, ধমনী হলো ওটা কিন্তু দূষিত রক্ত সরবরাহ করে, বা অশুদ্ধ বলতে হবে, যে কোনো একটা। ফুসফুসের কাজ কি? রক্তকে পরিশুদ্ধ করা, কার্বন ডাইঅক্সাইডের জলীয় বাষ্পকে দেহের বাইরে বার করে দেওয়া। এই যে বাতাসটা নিলাম, এটা হচ্ছে ফুসফুসে গেল। ফুসফুসের গায়ে হচ্ছে লাল লাল রক্তজালক বায়ুপূর্ণ থলি থাকে, অ্যালভিওলি বলে। যারা ব্যাংক ট্যাঙ্ক কেটেছে তারা জানো। ওই রক্তজালকপূর্ণ থলির মাধ্যমে ওই ব্লাডগুলো, ওই অক্সিজেনটা হচ্ছে টানা হয়ে যায় ব্যাপন প্রক্রিয়াতে, ওই ধমনির ভেতরে দিয়ে। পিওর অক্সিজেনযুক্ত ব্লাডটা আমাদের যায় বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে বাম নিলয় যায়, দিয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। ছড়িয়ে গেল। এবার আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন পৌঁছে গেল। অক্সিজেন প্রত্যেকটা সেলের হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে গেল। সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়া, ওখানে কি হলো, অক্সিজেনটা ওখানে আগে থেকে তো গ্লুকোজ গিয়ে বসে আছে। আমরা যে খাবারটা খাই সেটা সহজ সরল তরল, সহজ সরল হয়। সহজ সরল তরল হয়ে ব্লাডে রক্তজালক দ্বারা, যেমন ক্ষুদ্রান্তে টেনে নেয় খাবারটাকে, রক্তজালক টেনে নিয়ে শরীরের বিভিন্ন অংশে পাঠিয়ে দেয়, মানে বিভিন্ন কোষে পাঠিয়ে দেয়। আমাদের পায়ের নখ থেকে মাথার চুল অবধি কোটি কোটি সেল আছে। সেলের ভেতরে আবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে গিয়ে চুপ করে বসে থাকে গ্লুকোজটা। এবার এই যে অক্সিজেনটা, এটা আমি বললাম যে সিস্টেমে, মানে হচ্ছে বাম অলিন্দ থেকে বাম নিলয় দিয়ে সারা শরীরে ছড়িয়ে গেল, প্রতিটা সেলের ভেতরে অক্সিজেনটা চলে গেল। অক্সিজেনটা গিয়ে করে কি, ওই খাবারটাকে পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেয় মানে এনার্জি তৈরি করি। এনার্জি যখন তৈরি হয়, তখন CO2 উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে। ওটা আবার কি হলো, শিরার মাধ্যমে এলো আমাদের
চারিদিক থেকে রক্ত ঢালা হচ্ছে ডান অলিন্দে। এই দিকটা ডান দিকে, আমার এখন এতে করছি তো, সেলফিতে করছি তো উল্টো লাগবে। তোমার শরীরের ডান দিকে ডান অলিন্দ ডান নীলায় থাকে। ডান অলিন্দে এলো থেকে ডান নীলয়ে গেল, অরিকেল আর ভেন্ট্রিকেল, আমি বলছি একটু পরে। দিয়ে কি হলো, ফুসফুস দিয়ে ফুসফুসে গেল, ব্যাপন পক্ষে ফুসফুসের মধ্যে দিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল। মুখ দিয়ে এরকম করে হা করবে, দেখবে জলীয় বাষ্প থাকে, আর CO2 থাকে, আর নাইট্রোজেনেরও বাষ্প থাকে। নাইট্রোজেন বাষ্প থাকে যেমন ঘামের সঙ্গে একটা গন্ধ ছাড়ে নাইট্রোজেন বাষ্প, মুখ দিয়ে একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে, কেন নাইট্রোজেনের বাষ্প থাকে। ফলে যে কোনো গ্লাসের উপরে, যেমন এই যে চশমার গ্লাসকে আমি যেভাবে করি, মুখের বাষ্প দিই, দেখবে খুব ঝকঝক করে। কারণটা হচ্ছে CO2 থাকে, নাইট্রোজেনের বাষ্প থাকে, আর জলীয় বাষ্প থাকে, মুখ দিয়ে বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারলে ফুসফুসের কাজটা কি। তাহলে ফুসফুস একটা কিন্তু রেচন অঙ্গ বটে। যদি তোমাকে প্রশ্নবার ফুসফুসে কেন রেচন অঙ্গ বলা হয়, না এখানে নাইট্রোজেনের বাষ্প বেরিয়ে যায়, নাইট্রোজেন ঘটিত পদার্থটাকে বার করাকে বলে রেচন পদার্থ। ঘাম, ইউরিন, এগুলো সব রেচন পদার্থ। নাইট্রোজেন থাকলে তবে রেচন পদার্থ হয়। স্টুল, যেটা হিউম্যান স্টুল এক্সক্রিয়েটা বলে, ওটা কিন্তু বর্জ্য পদার্থ। কেন না বলবো, ওর মধ্যে নাইট্রোজেন নেই, কেন ওটা বর্জ্য পদার্থ হলো। রেচন অঙ্গগুলো ফুসফুস, কিডনি, চর্ম, লিভার। লিভার তো মেন ফাংশনটা করে, অর্থাৎ ওটুকু ছেঁকে নিয়ে নাটের ঘটিত যেগুলো বাজে পদার্থগুলোকে ওর মাধ্যমে তোমার কিডনিতে পাঠায়, কিডনিতে ফিল্টার হয়ে ফ্রেশ ব্লাডটা চলে যায় শরীরে। আর দূষিত যে পদার্থগুলো ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। তা লিভার, কিডনি, চামড়া দিয়ে ঘাম বেরোয়, ওই জন্য চামড়াকে বলে এগুলো রেচন অঙ্গ। আর একটু আমি ক্লিয়ার করে বলে দিই, জানি না আগের দিন বলেছি কিনা, একটু প্রথমটা একটু সময় লাগবে। সেটা হচ্ছে কি, ধরো হচ্ছে একটা রান্নাঘর। রান্নাঘরে কি হয় দেখো, রান্নাঘরে হয় যে তোমার হচ্ছে যেগুলো যাদের ভালো রান্নাঘর, এখন আধুনিক যারা ফ্ল্যাট কেনে বা যাদের ভালো রান্নাঘর, তাদের একটা থাকে, দেখবে ওই চিমনি থাকে। আমাদের শরীরটাও ঠিক সেরকম। আমাদের শরীরে যে খাবারটা আমরা খেলাম সেটা তোমরা জানলে লাস্ট শোষিত হয় কোথায়, ক্ষুদ্রান্তে, স্মল ইন্টেস্টাইনে 22 ফুট পেছনে পেছনে থাকে। ওই যে নালি থেকে ওর গায়ে রক্ত এলক থাকে, রক্ত এলকগুলো টেনে নেয়, শাক করে নেয় ব্যাপন প্রক্রিয়াতে খাবারের সার অংশটা দিয়ে সারা শরীরে পাঠিয়ে দিল। বলেছি সারা শরীরে কোথায়, যে প্রত্যেকটা সেলের ভেতরে গিয়ে মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে রান্নাঘর। যেমন যে কোনো বাড়িতে রান্নাঘর থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে ঢুকে বসে থাকলো কে, গ্লুকোজ। এবার আমি যে এই যে বাতাসটা নিলাম, এর মধ্যে অক্সিজেনটা কি হলো বোঝালাম তো, আবার বোঝাবো। সেটা হলো কি, ফুসফুসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় রক্ত এলো দ্বারা শোষিত হয়ে বামালিন্দ বাম নিলয় হয়ে সারা শরীরে ছড়িয়ে গেল। কোথায় গেল, সেলে গেল। সেলে গিয়ে করলো কি, ও হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে করলো কি, অক্সিজেনটা করলো কি, গ্লুকোজটাকে পুড়িয়ে দিল। যেই পুড়িয়ে দিল এনার্জি তৈরি হলো। এনার্জি যেই তৈরি হলো, তার মানে কি, রান্না যেই হয় দেখবে কি হয়, ধোঁয়া তৈরি হয়। তাহলে ভালো যে রান্না করে তাদের কি থাকে, চিমনি থাকে, ও ধোঁয়াটাকে বাইরে বার করে দেয়। সেটা হচ্ছে আমাদের ফুসফুস। অর্থাৎ যেই যে CO2টা তৈরি হলো, জলীয়বাষ্প তৈরি হলো, হবেই রান্না হচ্ছে। সেটা এলো কি না, মহাশিরার মাধ্যমে ডান অলিন্দ থেকে ডান নিলয় হয়ে ফুসফুস দিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল CO2 জলীয়বাষ্পটা। তার সঙ্গে নাইট্রোজেনের বাষ্প করে ছেড়ে দাও, সেটা বেরিয়ে গেল। এটা রান্নাঘর একদিক দিয়ে পরিষ্কার হয়ে গেল। এবার রান্নাঘরে কি হয়, আলুর খোসা থাকে, মাছের আঁশ থাকে, ভাতের ফ্যান থাকে, এগুলো তো নোংরা থাকে। আমাদের শরীরেও সেরকম সেলের ভেতরে যেমন CO2 তৈরি হয়, ওরকম হচ্ছে বিপাকীয় কার্যের পরে ওরকম দূষিত পদার্থ তৈরি হয়। ওগুলো কি হয়, ব্লাডের মাধ্যমে লিভারের সাহায্যে কিডনিতে ঢোকে। কিডনিতে অভিস্রবণ পদ্ধতিতে, আমি ইংলিশ টার্মসগুলো পরে বলবো, অভিস্রবণ পদ্ধতিতে ফিল্টার হয়ে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এইভাবে দুভাবে আমাদের ব্লাড পিউরিফাই হচ্ছে। একই রক্ত বারবার হাঁটে যাচ্ছে, একই রক্ত বারবার হচ্ছে কিডনিতে যাচ্ছে। দিয়ে একই রক্ত আমাদের 5 থেকে 6 লিটার থাকে, দেখবে 170 লিটার রক্ত পরিশোধিত হয়। 170 লিটার রক্ত মানে কল্পনা করতে পারছো, 1 লিটার গাড়ি যারা তেল নাও তারা বুঝতে পেরেছো কত কিলোমিটার যায়, 40 কিলোমিটার যায়। তাহলে 170 লিটার রক্ত আমাদের কি চারটিখানি কথা আমাদের শরীরে আছে না, 5 থেকে 6 লিটার। সেই রক্তটা বারবার হচ্ছে ঘুরছে, মানে রক্তের মাধ্যমে ফিল্টার হচ্ছে। ক্লিয়ার হয়েছে এবার দুভাবে, অর্থাৎ আমাদের শরীরটা ঠিকঠাক থাকছে। ফলে ওই জন্য কিডনি প্রবলেম হলে তখন ডায়ালিসিস করা, মানে কি কনসেপ্ট ক্লিয়ার রাখো, মানে একই রকমের কিডনি যে ফাংশন হচ্ছে ওরকম একটা যন্ত্র তৈরি করা আছে। সমস্ত ব্লাডটাকে যন্ত্রের মাধ্যমে ফিল্টার করে পরিশুদ্ধ করে শরীর থেকে বার করে দিয়ে আবার ঠিক করে দেওয়া হচ্ছে, নতুন করে ব্লাড দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কি, মানে আমাদের কিডনির মাধ্যমে তো রক্তটা পরিশুদ্ধ হয়, বাজে বাজে পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে যায়, সেটা তো বেরোতে পারছে না, হাত পাগুলো ফুলে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেটাকে ওই ডায়ালিসিস করে করে বাজে অংশগুলোকে বার করে দেওয়া হয়, দিয়ে যতদিন পারা যায় বাঁচিয়ে রাখা যায়। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট,
আমাদের শরীরে হাড়ের সংখ্যা 212টা, শিশুদের ক্ষেত্রে আর পূর্ণবয়স্কদের 206টা। যারা সাইকোলজি পড়বে তখন দেখবে 6 বছরের সময় 1 থেকে 305টা থাকে। একে অসিফিকেশন বলে। হাড়গুলো পরস্পর জোড়া লাগতে 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 অ্যাডাল্ট যখন হবে 14 থেকে 15 বছর বয়স, তখন 206টা হয়। কিন্তু তার আগে অনেক হাড় থাকে। অসিফিকেশন মানে হাড়গুলো তো 2-3 টুকরো হাড় জোড়ে গিয়ে একটা হাড় হয়ে গেল। এইভাবে 206টা হাড় থাকে। ইম্পর্টেন্ট হাড়গুলো আমরা পড়বো, এখানেই পড়বো। কেটে করছি, 10 মিনিট হয়ে গেছে।